দীর্ঘ 18 ঘন্টার পথ অতিক্রম করে ফাইনালি তুলিকারা আমেরিকার মাটিতে পা রাখলো পরদিন সন্ধ্যায়। এয়ারপোর্টে নেমে সেখান থেকে ক্যাব নিয়ে তারা একটি লাক্সারিয়াস হোটেলে গিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে রুম বুক করে। রিসেপশনিস্টের কাছ থেকে চাবি নিয়ে লক খুলে তারা তাদের বুক করা রুমে ঢুকতেই জিৎ বিছানায় নিজেকে ছুঁড়ে দেয়। কিন্তু নিজের মনের আশঙ্কা তখনও কমেনি তুলিকার। বিছানার পাশে এসে দাঁড়িয়ে তাই নিজের বাড়িতে না গিয়ে এখানে এসে হোটেলে কেন উঠল, আর তার পরিবারের কেউ তাদের এয়ারপোর্টে নিতে এলো না কেন? এই প্রশ্নগুলো আর চেপে রাখতে পারল না সে। তুলিকার এই প্রশ্নের উত্তরে জিৎ জানায়, আজই তো সবে তারা এসেছে, এখান থেকে তাদের বাড়ি যেতে হলে আরো অনেকটা রাস্তা যেতে হবে, তাই আজ এখানে রেস্ট নিয়ে কাল তারা নিজের বাড়ি যাবে। জিতের এই কথার পরে আর কোনো কথা জিজ্ঞাসা না করে তুলিকা ক্লান্ত জিতকে রেখে পাশের ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে একটা সাদা পাতলা গাউন পরে বাইরে এসে দেখে রুম সার্ভিস ততক্ষণে তাদের জন্য রাতের খাবার দিয়ে গেছে। সাথে রয়েছে একটা ওয়াইনের বোতল আর দুটো গ্লাস। জিৎ বেডের পাশে টেবিলে মোমবাতি আর গোলাপ ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে এই অল্প সময়ের মধ্যে তাদের প্রথম রাতের ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। তার স্বামী যে ভীষণ রোম্যান্টিক সেই বিষয়ে তুলিকা আগেই জানতো, কিন্তু আজ সে রাতের কথা ভেবে এখন থেকেই লজ্জায় লাল হয়ে গেল। তুলিকাকে দেখে যে বেড থেকে নেমে তার দিকে এগিয়ে গিয়ে তুলিকাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে আলতো করে একটা কিস করে বলল, ইউ আর লুকিং ড্যাম সেক্সি বেবি। তারপর তুলিকার হাত ধরে বলল, এসো আগে কিছু খেয়ে নেওয়া যাক। তুলিকা লজ্জায় মৃদু হেসে সম্মতি দিলে জিৎ তাকে হাত ধরে নিয়ে সামনের চেয়ারে বসায় এবং নিজে তার বিপরীত দিকের চেয়ারে বসে। একবার চামচে করে খাবার তুলিকাকে খাইয়ে দেয় এবং একবার নিজে খায়। পুরো সময়টাই সে তুলিকাকে নিজের হাতে খেতে দেয়নি, নিজেই খাইয়ে দিয়েছে। এরপর আসে ওয়াইনের পালা। তুলিকা এর আগে কোনোদিনও ড্রিঙ্কস করেনি, তাই সে প্রথমে মানা করছিল ঠিকই, কিন্তু জিৎ তার কথা রাখার জন্য জাস্ট আজকে একবার টেস্ট করে দেখতে বলে। জিতের এত রিকোয়েস্টে সে হাফ গ্লাস ওয়াইন নিতে রাজি হয়, কিন্তু হাফ গ্লাস খাওয়ার পরই কি হয় কি জানি, তুলিকা আরও এক গ্লাস তাকে দিতে বলে এবং সেই গ্লাসটাও যখন তুলিকা শেষ করলো তখনই যেন তার এক অন্যরকম অনুভূতি হতে শুরু করলো। পুরো পৃথিবী যেন তার দুলছে, চোখ খুলে রাখতে পারছে না সে আর। শরীর যেন হঠাৎ করে ভীষণ হালকা হয়ে যাচ্ছে, মাথাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। অসীম ক্লান্তিতে সে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কি হতে চলেছে না হতে চলেছে তার সাথে সেই নিয়ে তার তখন আর কোনো হুঁশই থাকে না। কতক্ষণ ওইভাবে ছিল সে কি জানি। হঠাৎ মাথায় প্রচন্ড ব্যথা নিয়ে সে আস্তে করে চোখ খুলে তাকালো। দূরে কোথাও জোরে কোনো হেভি মিউজিকের পপ গান চলছে। হঠাৎ করেই তার ঠান্ডা লাগতে শুরু করে। নিজের অবস্থানের দিকে তাকিয়ে চমকে উঠল তুলিকা। কি দেখেছে সে? আলো ঝলমলে কোনো এক জায়গার ফ্লোরে শুয়ে আছে সে। একে তো মাথাটা ভীষণ ধরেছে, তার উপরে এত আলো, বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না। দুই হাতে ভর করে আস্তে আস্তে উঠে বসে তুলিকা ফ্লোরের ওপরে দুই হাতে নিজের মাথা চেপে ধরে সামনের দিকে তাকিয়ে দেখে সে। প্রথমে আবছা আবছা, তারপর কয়েকবার চোখ রগড়ে সে দেখে কিছু দূরে সোফায় একজন বসে স্মোক করছে, আর সোফার পাশে কিছু মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে কিছু লোকও রয়েছে দাঁড়িয়ে। নিজের পারিপার্শ্বিক পরিবেশের দিকে এক নজর তাকিয়ে তুলিকা চমকে উঠল। এ কোথায় রয়েছে সে? জিৎ, জিৎ, কোথায় তুমি? প্লিজ কোনো মজা করো না আমার সাথে। আহ, মাথা ফেটে যাচ্ছে আমার যন্ত্রণায়। জিৎ, জিৎ, প্লিজ কোথায় তুমি? তুলিকা হঠাৎই চিৎকার করে জিৎকে ডাকতে থাকলে সামনের সোফায় বসে থাকা ব্যক্তিটি এবারে সোজা হয়ে বসলেন আর তুলিকাকে স্থির দৃষ্টিতে দেখতে লাগলেন। এতক্ষণে তুলিকাও সেই ছেলেটার সম্পূর্ণ মুখ দেখতে পেল। ছেলেটির তীক্ষ্ণ দৃষ্টি যেন তুলিকার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল। তার চিৎকারে যে ছেলেটি বিরক্ত হচ্ছিল
তা বুঝতে পেরে তুলিকা এবারে ধীরে ধীরে ডাকতে লাগলো জিতকে। জিত, জিত প্লিজ, আমার ভয় করছে, প্লিজ জিত, কোথায় তুমি? ছেলেটি এবারে বলে উঠল, ভীষণ চিৎকার করো তো তুমি। আমার জগতে আমি আমার নাম ছাড়া আর কারোর নাম শুনতে পছন্দ করি না। সোফায় বসা ছেলেটির হিমশীতল কণ্ঠস্বর শুনে তুলিকার গলা যেন ভয়ে শুকিয়ে গেল। কোনো ক্রমে ঢোক গিলে ছেলেটির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে তুলিকা বলল, আমার স্বামী জিত কোথায়? স্বামী? এই বলে ছেলেটি হাসতে শুরু করলো, আর তার হাসির আওয়াজে সারা রুম যেন কেঁপে উঠল। তারপরে হাসি থামিয়ে আবারও সেই হিমশীতল কণ্ঠে বলল, এই কে আছিস? যা ওই ছেলেটাকে ডেকে নিয়ে আয়, যে ওকে আমার কাছে বিক্রি করলো। ছেলেটির শেষ কথাটা যেন তুলিকার কানে বাজতে লাগলো। বিক্রি? বিক্রি করলো মানে? কি কি বলছেন কি আপনি? বোধহয় কোনো ভুল করছেন আপনি। ওর নাম জিত, ও আমার স্বামী। আবারও রুম কাঁপিয়ে হেসে উঠল ছেলেটি। তারপরে আবারও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে বলল, সিলি গার্ল। তারপর জিত এসে বলল, কিং আমায় ডেকেছিলেন? পরিচিত কণ্ঠ শুনে সেই দিকে তাকিয়ে তুলিকা দেখে জিত এসেছে। নিজের বসা অবস্থা থেকে কোনো ক্রমে তাড়াতাড়ি উঠে জিতের কাছে ছুটে চলে যায় সে। তারপরে জিতকে জড়িয়ে ধরে বলে, জিত, জিত প্লিজ আমাকে আমাকে এখান থেকে নিয়ে চলো। এ কোথায় এনেছো আমায়? প্লিজ প্লিজ আমায় নিয়ে চলো। দেখো আমার না ভীষণ ভীষণ ভয় করছে এখানে। প্লিজ আমায় নিয়ে চলো এখান থেকে। প্লিজ জিত চলো, এই জায়গাটা ভালো নয়। তারপর সোফায় বসা ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটাও সুবিধার নয়। আমার এখানে কিছুই ভালো লাগছে না। কেন এসেছো বলো তো এখানে? চলো প্লিজ এখান থেকে। জিত নিজের থেকে তুলিকাকে দূরে সরাতে সরাতে বলল, তোমায় তো নিয়ে যেতে পারবো না আমি সোনা। তোমায় 20 লক্ষ টাকায় যে আমি বিক্রি করে দিয়েছি। এখন থেকে কিংই তোমার মালিক, তোমার সব। বলে সোফায় বসা ছেলেটির দিকে দেখালো তুলিকাকে। তুলিকা জিতের কলার চেপে ধরে বলল, না, এ কিছুতেই হতে পারে না। তুমি মজা করছো বলো আমার সাথে? বলো তুমি মজা করছো তো? জিত প্লিজ এমন মজা করো না আমার সাথে, আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ জিত এমন বলো না আমায়। জিত তুলিকার হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিয়ে বলল, মজা করব আমি? তাও আবার কিংয়ের সম্পত্তির সাথে? না তুলিকা, সেই সাহস আমার কেন, কারোরই নেই। তুলিকা বলল, কি সেই থেকে কিং কিং করছো? কে এই কিং? জিত বলল, ওই যে উনি, যিনি তোমায় আমার থেকে 20 লক্ষ টাকায় কিনেছেন। আজ থেকে তোমার মৃত্যু পর্যন্ত তুমি যার গোলাম, ওই যে উনি, মাফিয়া কিং জ্যাক। মাফিয়া কিং নামটা শোনার সাথে সাথে তুলিকার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। সে একবার ভয়ে ভয়ে ছেলেটির দিকে তাকিয়ে দেখল। তুলিকার চোখে নিজের জন্য ভয় দেখে মাফিয়া কিং এর ঠোঁটে একটা কুটিল হাসি খেলে গেল। এরপর তুলিকা তার দিক থেকে নজর ফিরিয়ে জিতকে বলল, কেন জিত, কেন? বলো আমাকে, কেন করলে তুমি আমার সাথে এমন? আমরা তো দুজন দুজনকে ভালোবেসেছিলাম, তাহলে তুমি তুমি কিভাবে আমায় আমায় বিক্রি করে দিলে বলো? আমি তোমার অগ্নিসাক্ষী করা স্ত্রী, কোনো পণ্য নই যে তুমি আমায় বিক্রি করে দিলে। এইভাবে এইভাবে ঠকাতে পারলে তুমি আমায়? তুমি না সারা জীবন আমার সাথে থাকার প্রতিজ্ঞা করেছিলে? কি হলো তোমার সেসব কথার? বলো আমায়, জবাব দাও জিত। জিত বলল, আরে ধুর, ভালোবাসা, আমি শুধু টাকাকে ভালোবাসি, বুঝলে? শুধু টাকাকে। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তোমাকে তো সেই যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই কিংয়ের কাছে বিক্রি করে দিয়েছিলাম। তোমার এই কিউট মার্কা ফেসটা না কিংয়ের হেব্বি পছন্দ হয়েছিল, নয়তো কি আর এমনি এমনি 20 লক্ষ টাকা দেয় আমায়? তুলিকার এবার তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার ওপর ঘেন্না হচ্ছে। তার সব থেকে বেশি ঘেন্না হচ্ছে তার নিজের ওপর, কারণ সে এই জঘন্য লোকটাকে একদিন ভালোবেসেছিল। তার ওই ভালো মানুষের মুখোশটাকে দেখে বিশ্বাস করে তার বাবা মা পরম যত্নে তাকে এই পশুটার হাতে তুলে দিয়েছিল। সেই ঘেন্না আর ক্রোধে মিলিত আগুনে জ্বলতে জ্বলতে তুলিকা বলল, বাহ, চমৎকার, বেশ বীর পুরুষ তো তুমি। তোমার মাকেও বা বাকি রেখেছো কেন? যাও, তোমার মাকেও বিক্রি করে দাও কোনো এক মাফিয়ার কাছে, আবারও অনেক টাকা পাবে তো তুমি। টাকাই তো তোমার সব, তাই না?
টাকাই তো তুমি ভালোবাসো। এই কথায় জিৎ রেগে গিয়ে তুলিকাকে গালে একটা চড় মারে, যাতে তুলিকা আবারও নিচে ফ্লোরে পড়ে যায়। জিৎ বলে, আমার মা তুলে কথা বলছিস? এত বড় সাহস তোর! তোকে তো আমি। এই বলে নিচু হয়ে তুলিকার চুলের মুঠি ধরে টানতে যাবে, আর ঠিক তখনই